এই যে কিছুদিন আগেই কিন্তু ডক্টর জাহিদুর রহমান বলেছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। দেখেন সেই বয়ানেও কিন্তু আওয়ামী লীগ ভারতের মন কিন্তু জয় করতে পারে নাই। সেক্ষেত্রে আমরা জাহিদুর রহমানকেও বলতে চাই, আপনি কারোর সাথে মানে যোগ সাজেশ করতে চান, কাউকে বন্ধুত্ব করতে চান, সেটা কিন্তু দেশের মানুষ মেনে নেবে না। আপনি আওয়ামী লীগকে সফট হয়ে ভারতের সাথে সম্পর্ক বিল্ড আপ করবেন, ভারত কিন্তু আপনাকে নেগেটিভভাবে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সুতরাং আপনি বাংলাদেশের স্বার্থে কথা বলেন, বাংলাদেশের মানুষের স্বার্থে কথা বলেন। সম্প্রতি আলোচিত ঘটনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছে দুবাই। এটা নিয়ে আপনার মত কি? এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা ইতিবাচক একটা বার্তা যে বাংলাদেশে যে গত দেড় যুগ শেখ হাসিনা ফেসিবাদী শাসন কায়েম করেছে, সেখানে যেখানে বিরোধী দল অথবা ব্যবসায়ী বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা, গুম করা, খুন করা, এর সাথে কিন্তু সরাসরি সম্পৃক্ত ছিল সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। তাকে অনেক সময় বলা হয় যে গুম খুনের রাজা। তো তার এরকম একজন দুর্দর্শ ক্রিমিনালকে যখন গ্রেপ্তার করা হয়, সকল শ্রেণী পেশার মানুষের কাছে একটা ঈদের মতো উৎসব তৈরি হয়েছে যখন আমরা শুনতে পেয়েছি বাংলাদেশ পুলিশের সাবেক একজন প্রধান আইজিপি তাকে গ্রেপ্তার করা হয়েছে। যার কারণে বাংলাদেশের মানুষ শুধু রাজনীতিবিদ নয়, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ীরাও যার টার্গেটে ছিল, সেই কুখ্যাত যাকে বলা হয় গুম খুনের স্বর্গরাজা সেই বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এটা নিঃসন্দেহে একটা ভালো একটা দিক। আমরা শুনেছি ইন্টারিম সরকার থাকা অবস্থায় ইন্টারপোলে একটা আবেদন করা হয়েছে, তারই প্রেক্ষিতে দুদকের একটা মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে, বর্তমানে দুবাইতে আছে। আমরা যদি তার যেই দৈত্য দানব হয়ে যাওয়ার যে একটা প্রক্রিয়া দেখতে পেয়েছি, বিশেষ করে আমরা শাপলা চত্বর যে একটা মেসাকার দেখেছি, সে কিন্তু খুব প্রাউডলি এটা বলেছিলেন যে আমি শাপলা চত্বর মেসাকার করা হয়েছে, এখানে যারা আসছে হুজুর, যারা দাড়ি পাকা, চুল পাকা, যে আমাদের বাবার বয়সী যারা এখানে এসেছিলেন তাদেরকে যে টর্চার করা হয়েছে, সেই টর্চারের সাথে কিন্তু সে সরাসরি সম্পৃক্ত ছিল। ইভেন বিএনপির বিভিন্ন নেতাকর্মী, জামাতে বিভিন্ন নেতাকর্মীদেরকে ক্রসফায়ার দেওয়া, গুম করা, খুন করা, এর সাথে কিন্তু সরাসরি সম্পৃক্ত ছিল। ইভেন অনেক ব্যবসায়ীকেই তারা টাকার জন্য কয়েক কোটি টাকা করে চাঁদাবাজি করা, টাকা না দিলে গুম করা, এরকম একটা বিষয় ছিল। তো বেনজির ছিল বাংলাদেশের জন্য একটা আতঙ্ক, সাধারণ মানুষের জন্য আতঙ্ক, এবং শেখ হাসিনার যদি বিশ্বস্ত ব্যানগার্ড বলা হয়, সে একজন হচ্ছে বেনজির আহমেদ। ছাত্রলীগ বলে শেখ হাসিনার বিশ্বস্ত ব্যানগার্ড, তো আমার মনে হয় যে আওয়ামী লীগের সবচেয়ে বিশ্বস্ত ব্যানগার্ড ছিল বেনজির আহমেদ। যার কারণেই কিন্তু সে র্যাবের প্রধান হতে পেরেছে, যার কারণে কিন্তু ডিএমপি, ঢাকার গুরুত্বপূর্ণ বিএনপি নেতাকর্মীদেরকে দমন পীড়নের জন্য, জামাতের নেতাকর্মীদেরকে দমন পীড়নের জন্য, বিরোধী দলের নেতাকর্মীরা যেন ঢাকায় অবস্থান করতে না পারে, সেই জন্যই কিন্তু তাকে কিলিং মিশনের জন্যই তাকে পুরস্কার হিসাবে তাকে ডিএমপি কমিশনার করা এবং পরবর্তী সময়ে তাকে আইজি পুলিশের প্রদান করা। এবং সেই সময়টাতে যে নির্বাচন হয়েছে 18 সালের নির্বাচন বা সর্বশেষ যে নির্বাচনগুলোতে, সেখানে কিন্তু বিরোধী দল বলতে কোনো কিছু ছিল না। ইলেকশন যে ইঞ্জিনিয়ারিং হলো বা ইলেকশন করতেই জানাই, সেই প্রত্যেকটা পরতে পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ জড়িত ছিল। তো এত বড় একটা কুখ্যাত আসামি বলা যায়, কুখ্যাত সন্ত্রাসী বলা যায়, যে আইনের পোশাক পরে বেআইনি কাজ করেছে, রক্ষক হয়ে বক্ষকের ভূমিকা পালন করেছে, তার মতো একজন কাউকে মাফিয়া বলা যায়, সেই মাফিয়াকে গ্রেপ্তার করা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা ইতিবাচক বার্তা। আগামীতে যারা মাফিয়া হতে চায়, আগামীতে যারা আইনের সেবার মধ্যে আছে, যারা পুলিশ, র্যাব, বিজিবি বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে রয়েছে, তাদের জন্য একটা শিক্ষা হবে, লেসন হবে, যেন আগামী থেকে বেনজির হতে না পারে। শিক্ষা নেবে যে আমি যদি বেনজির হতে চাই, আমি যদি আধিপত্য কায়েম করতে চাই, তাহলে আমার পরিণতি হবে দুবাই গ্রেপ্তার করতে হবে, হাজার হাজার কোটি টাকা পাচার করবো, কিন্তু সেই টাকা খাওয়ার সুযোগ থাকবে না। তো আমি দুবাইয়ের সরকারের যে আমরা জানি সেখানে বাংলাদেশে ইন্টারপোলে ফেরত নিয়ে আসার মধ্যে অনেক সীমাবদ্ধতা রয়েছে, তারপর আমি অন্তর্বর্তীকালে বাংলাদেশ সরকারের, তারেক রহমানের সরকারের প্রতি আমি আহ্বান জানাবো স্বরাষ্ট্রমন্ত্রী যেন এই বিষয়ে খুবই গুরুত্ব আরোপ করে তাকে দ্রুত সময়ের মধ্যে যেন বাংলাদেশে ফিরে নিয়ে আসে। সরকারের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান ভারতে হয়রানির শিকার হয়েছেন। সফর শেষ করতে না পেরে বাংলাদেশে আবার দুঃখ ভরাক্রান্ত হয়ে ফিরে এসেছেন। আপনার মত কি? দেখুন, এখানে মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, তিনি ভারতে গিয়েছিলেন তাদের একটা আমন্ত্রণে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগকে বহন করে সেখানে গিয়েছে, তাকে 2 ঘন্টায় বসায় রাখা, এটা একটা কূটনৈতিক একটা শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে ভারত। আমাদের একটা বন্ধু রাষ্ট্রের কাছ থেকে আমরা এই ধরনের আচরণ প্রত্যাশা করি না। তবে পাশাপাশি যেই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি সীমান্তে উত্তেজনা, সীমান্তে অবৈধ পুশিং করা, মানুষ হত্যা করা, এবং ভারত থেকে বলতেছে যে আমরা বাংলাদেশের সাথে স্বাভাবিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন করতে চাই, সেই সময়টাতে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে এরকম আচরণ করা খুবই নিন্দনীয় একটি কাজ হয়েছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় যদি আমার ব্যক্তিগত অবজারভেশন বলি,
এই যে কিছুদিন আগেই কিন্তু ডক্টর জাহিদুর রহমান বলেছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। দেখেন সেই বয়ানেও কিন্তু আওয়ামী লীগ ভারতের মন কিন্তু জয় করতে পারে নাই। সেক্ষেত্রে আমরা জাহিদুর রহমানকেও বলতে চাই, আপনি কারোর সাথে মানে যোগ সাজেশ করতে চান, কাউকে বন্ধুত্ব করতে চান, সেটা কিন্তু দেশের মানুষ মেনে নেবে না। আপনি আওয়ামী লীগকে সফট হয়ে ভারতের সাথে সম্পর্ক বিল্ড আপ করবেন, ভারত কিন্তু আপনাকে নেগেটিভভাবে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সুতরাং আপনি বাংলাদেশের স্বার্থে কথা বলেন, বাংলাদেশের মানুষের স্বার্থে কথা বলেন। আপনি জাহিদুর রহমান আছে কিন্তু উপদেষ্টা হতে পারতেন না। সুতরাং এই জুলাই অভ্যুত্থানকে যদি আপনারা বিধানগুলো দেখাতে চান, যেখানে 2000 অধিক মানুষ শহীদ হয়েছে, এখন পর্যন্ত শুধু একটা মাত্র মামলায় শেখ হাসিনার ফাঁসির দ্বন্দ্ব হয়েছে, কিন্তু এখনও তাকে আমরা আসামিকে বাংলাদেশে আনতে পারি নাই। আওয়ামী লীগের এত বড় মানে আমার একটা গণহত্যা করার পর কোনো পর্যায়ে নেতাকর্মীর মধ্যে আমরা অনুশোচনা দেখতে পাই না। সেই জায়গাতে আপনি কিসের দায়িত্বে কীভাবে পারেন বলতে যে আওয়ামী লীগকে আপনি বিচার ছাড়াই তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে? এরকম দায়িত্ব আপনাকে দেয় নাই এবং আপনার কোনো ক্ষমতা নাই, অধিকার নাই। সুতরাং এই যে অনাধিকার চর্চা করছেন, যার কারণে কিন্তু দেশের জনগণও আপনার বিপক্ষে যাচ্ছে, অন্য দিক দিয়েও প্রভাবিত হচ্ছেন। সুতরাং আমি মনে করি আওয়ামী লীগের পক্ষে আপনাদের যত সফট হবেন, বাইরে থেকে ওই রকম প্রতিক্রিয়া পাবেন, দেশের মধ্যে দিয়েও পাবেন। সংসদে হিসাব নিকাব নিয়ে এই দ্বন্দ্বকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, বাংলাদেশ একটা মুসলিম সম্প্রদায়ের দেশ, যেখানে প্রায় 92% মুসলিম এবং অন্যান্য ধর্ম রয়েছে। তো আমাদের পোশাক পরিধান হওয়া উচিত ওই সম্প্রদায়কে কেন্দ্র করে। বাংলাদেশের মানুষ ধর্মভীরু মানুষ, সুতরাং এখানে শালীন পোশাক পরা, পোশাকের স্বাধীনতা থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি এখানে ওয়েস্টার্ন ড্রেস পরতাম, তাহলে এটা সম্প্রদায়ের সাথে যেত না, মানুষের ধর্ম অনুভূতিতে আঘাত আসতো। সেক্ষেত্রে আমাদের মায়েরা, আমাদের বোনরা, কিন্তু অনেক দাদিরাও আমরা দেখতাম যে হিজাব পরা অবস্থায় চলাফেরা করতেন। সুতরাং এটা আমাদের একটা ইতিহাস, একটা ঐতিহ্যের একটা অংশ এবং মুসলমান হিসাবে একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। সুতরাং এই মানে একজন সংসদ সদস্য হিসাবে আরেকজন নারীকে দেখা বা হিজাব নিকাব নিয়ে কথা বলা কোনো সংসদ সদস্যের দায়িত্ব হতে পারে না। এটা খুবই নিম্নরুচির একটা কথা। তো আমি মনে করি যদি সংসদীয় রীতিনীতির যদি পরিপন্থী হতো, তাহলে তো তারা সংসদে প্রবেশ করতে পারতেন না। সুতরাং এটা একটা খুবই জঘন্য একটা ইস্যু, যেটাকে ফেব্রিকেটেড করে ধর্মীয় একটা সেন্টিমেন্ট কাজে লাগাবে, অন্য পক্ষ রাজনীতি করবে। তো এই বিষয়গুলোতে যারা আওয়ামী লীগ এস্টাবলিশমেন্ট করতে চান, যারা আমরা দেখতে পেতাম যে আমাদের যে সকল বোনরা হিজাব পরতেন, তাদেরকে হিজাব নিয়ে ঝামেলা করতেন। এবং ভারতের বিভিন্ন সম্প্রদায়, আমরা মুস্কান নামে একটা মেয়ে ছিল যাকে হিজাব টেনে খোলা হয়েছিল, যার কারণে বাংলাদেশে উত্তাল হয়েছিল। সুতরাং এগুলো কিন্তু বাংলাদেশে আছে এবং বাংলাদেশে আওয়ামী লীগের সময় যেই হিজাব বোরকা পরলেই সমস্যা, দাড়ি থাকলেই সমস্যা, পাঞ্জাবি পায়জামা পরলেই যে সমস্যার দৃষ্টিভঙ্গি ছিল, সেই জায়গায় যেন আমরা আবার না ফিরে যাই। আমরা একটি মুসলিম সম্প্রদায়, একটি বাংলাদেশ, যেখানে সকল ধর্মের মানুষের প্রতি আমাদের সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে। হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের ধর্মীয় উপাসনা যা আছে সেগুলো পালন করবে এবং মুসলমান হিসাবে আমাদের যা যা করা উচিত, সেই জায়গাতেই যেন কেউ অতিরিক্ত লিবারেল হতে গিয়ে এই ধরনের আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত না আসে। সেই জায়গাতে আমাদের সংসদ সদস্য যিনি বক্তব্য দিয়েছেন, তাকে আরও বেশি সংবেদনশীল হওয়া উচিত, যত্নশীল হওয়া উচিত এবং তার এই বক্তব্য প্রত্যাহার করা দরকার। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই।
আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।